আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। অলরেডি আমরা ২টি ক্লাস শেষ করেছি। সেখানে বাস্তব সংখ্যার মৌলিক যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল, আজকেও আমরা বাস্তব সংখ্যার তৃতীয় ক্লাসেও আমরা কিছু মৌলিক বিষয় দেখব, যার মাধ্যমে আমরা পুরো অধ্যায়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যার অধ্যায়টিতে মৌলিক যে বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন ছিল সেগুলো আজকের ক্লাসের মাধ্যমে শেষ করব। আশা করি যারা এই ৩টি ক্লাস করতে পারবেন তারা অনুশীলনী সহ অন্যান্য যে কোনো প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন। আমরা গত ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা দেখেছিলাম যে আবৃত সংখ্যা, এবং সেখানে দেখেছিলাম যে অসদৃশকে সদৃশ কিভাবে করি। আসলে অসদৃশকে সদৃশ করার প্রয়োজন হয় আবৃত সংখ্যার যখন যোগ অথবা বিয়োগ করব। আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ 10-এ এই 3টা সংখ্যা দেওয়া আছে, এর যোগ করতে বলেছে। অর্থাৎ এই 3টা সংখ্যা যোগ করতে হলে আমাদের প্রথমত দেখতে হবে যে সংখ্যা 3টা সদৃশ আছে না অসদৃশ আছে। যদি সদৃশ থাকে তাহলে আমরা সরাসরি যোগ করতে পারবো, যদি অসদৃশ থাকে তাহলে আমরা যোগ করতে পারবো না। অর্থাৎ অসদৃশকে সদৃশ না করা পর্যন্ত আমরা যোগ করতে পারবো না। দেখে নেই যে আসলে এই সংখ্যাটা সদৃশ না অসদৃশ। 3.89, এখানে আবৃত সংখ্যা আছে 2টা, অনাবৃত সংখ্যা 1টা, 0। এখানে আবৃত সংখ্যা আছে 2টা, অনাবৃত সংখ্যা আছে 1টা। এখানে আবৃত সংখ্যা আছে 2টা, অনাবৃত সংখ্যা আছে 3টা। তার মানে 3টা সংখ্যায় আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যার সংখ্যা সমান না, তাই এটা হচ্ছে অসদৃশ। আমরা প্রথমত একে সদৃশ করব, তারপর যোগ অথবা বিয়োগ করব। তার মানে যোগ অথবা বিয়োগ করতে গেলে অসদৃশকে অবশ্যই সদৃশে রূপান্তর করতে হবে, তাহলেই আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অসদৃশকে সদৃশ করার জন্য প্রথমত আমাদের অনাবৃত সংখ্যা আর আবৃত সংখ্যা এই দুটোর হিসাব আগে বুঝতে হবে, বের করে নিতে হবে। দেখেন, অনাবৃত সংখ্যা বের করার নিয়মটা হয়েছিল যে 3টা সংখ্যা বা 4টা সংখ্যা যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ যেখানে, সেখানে সেইটাই হবে অনাবৃত সংখ্যা। এখানে 0, এখানে 1, এখানে 2, তাহলে সর্বোচ্চ কয়টা? 2টা। তাহলে অনাবৃত সংখ্যা হবে সর্বোচ্চ অনাবৃত যেটা সেটা, অর্থাৎ 2টা। আর আবৃত সংখ্যা, প্রত্যেকটার আবৃত সংখ্যা আমি লিখবো। তাহলে প্রথমটাতে 2, পরেরটাতেও 2, পরেরটাতে 3। এগুলোর কি করব? লসাগু করব। তাহলে 2 হলে 1 1 আর হচ্ছে 3, তার মানে 3 দুগুণে 6। তাহলে অনাবৃত সংখ্যা 2টা, আবৃত সংখ্যা হচ্ছে 6টা। তাহলে টোটাল সংখ্যাটা হচ্ছে 8টি। তার মানে দশমিক সংখ্যার পরে সংখ্যা হবে 8টা। তার মধ্যে 2টা হবে অনাবৃত আর 6টা হবে আবৃত। শেষ। তাহলে আমরা এইভাবে অনাবৃত এবং আবৃত সংখ্যাটা বের করে ফেলবো। এখন এগুলোকে এক্সপ্যান্ড করবো, কারণ এখানে 2টা সংখ্যা আছে কিন্তু দশমিকের পরে 8টা সংখ্যা লাগবে। এখানে 3টা আছে, এখানেও 8টা করতে হবে। এখানে 5টা আছে, এটাকেও 8টা এক্সপ্যান্ড করবো। এখন দেখেন কিভাবে এক্সপ্যান্ড করি। 3.89, তাহলে রিপিটেশন হচ্ছে 89, তাহলে 89 89 89 আমরা 8টাতে এক্সপ্যান্ড করলাম, যার মধ্যে 2টা অনাবৃত। তাহলে প্রথম 2টা অনাবৃত, পরের 6টা আবৃত। তাহলে এখানে একটা পৌনঃপুনিক চিহ্ন, এখানে আমরা পৌনঃপুনিক চিহ্ন বসাবো। পরেরটা হচ্ছে 2.178787887, তাহলে এইখানে একটা পৌনঃপুনিক, এইটা এখন পৌনঃপুনিক। 5.89787798, তাহলে এইখানে একটা পৌনঃপুনিক, এইখানে একটা পৌনঃপুনিক। শেষ। তার মানে প্রত্যেকটা সংখ্যায় দশমিকের পরে 2টা হচ্ছে অনাবৃত আর 6টা হচ্ছে আবৃত। এইভাবে আমরা সদৃশ আগে প্রকাশ করব। তাহলে 1 নম্বর নিয়ম হচ্ছে অসদৃশকে সদৃশ করব, যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে, গুণ এবং ভাগের ক্ষেত্রে না, শুধুমাত্র যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে সদৃশকে এবং অসদৃশকে সদৃশ করব। 2 নম্বর রুলসটা হচ্ছে প্রত্যেকটা সদৃশ করার পরে সবার সাথে আমরা 2টো করে এক্সট্রা সংখ্যা নেব, 2টা করে এক্সট্রা সংখ্যা। এটা 1 না, এটা হচ্ছে আমরা স্ল্যাশ দ্বারা, আমরা বাই চিহ্ন দ্বারা আমরা আলাদা করেছি। তাহলে এখানে আমরা 2টা এক্সপ্যান্ড করব। কিভাবে? যেভাবে চলছিল সেভাবেই চলবে। 89 89 89 89, তাহলে পরের সংখ্যাটা হবে 8, তারপর হবে 9। এটা চলছিল 78
7 8 7 8 7, তাহলে এটা হবে 8 তারপরে 7। এটা চলছিল 7 9 8 7 9 8, তাহলে পরের সংখ্যা হবে 7 9, শেষ। তার মানে এইটা কিন্তু 1 না, এটা হচ্ছে বাই দ্বারা, অর্থাৎ এগুলোকে আমি এক্সট্রা চিহ্ন দ্বারা আলাদা করে রাখলাম। এটার একটু কাজ আছে, আমরা যোগ করার সময় বুঝতে পারবো। এখন এটার আমরা ম্যানুয়ালি যোগ করব, তাহলে আমরা ম্যানুয়ালি যেভাবে যোগ করি সেভাবেই করব। তাহলে 9 7 কত 16, 16 আর 9 25, 25 এর 5 হাতে থাকে 2, 7 2 এর 9, 9 8 এ 17, 17 আর 8 হচ্ছে 25, 25 এর 5 হাতে থাকে 2, এটাকে স্ল্যাশ দ্বারা আলাদা করলাম। 8 2 এ 10, 10 আর 7 17, 17 আর 9 26 এর 6 হাতে থাকে 2, 11, 11 আর 8 19, 19 আর 8 হচ্ছে 17 হাতে থাকে 27 হাতে থাকে 2, 7 2 এ 9, 9 7 16, 16 আর 9 হচ্ছে 25 হাতে থাকে 2, 10 10 8 18, 18 8 26, 6 হাতে থাকে 2, 11 11 আর 7 হচ্ছে 18, 18 আর 9 হচ্ছে 27 হাতে থাকে 2, 7 2 এ 9, 9 আর 8 হচ্ছে 9 আর 8 হচ্ছে 17, 17 8 25 হাতে থাকে 2, 9 2 এ 11, 11 আর 7 18, 18 আর 9 হচ্ছে 27 হাতে থাকে 2, 10 11 19 হাতে থাকে 1, আর এখানে 6 2 8 3 11। তাহলে আমরা ম্যানুয়ালি যেভাবে আমরা বাচ্চাদের যে যোগ বিয়োগ আছে সেই যোগটা করে ফেললাম। এই যে যোগের পরে এক্সট্রা যে টার্ম আছে এটা কিন্তু আমাদের কাউন্টে হবে না। তাহলে দুইটা অনাবৃত, এই দুইটাকে অনাবৃত আর আবৃত আমরা এই বাকি অংশটুকু দিব, এটার আমার কোনো কাজ নাই। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 11.97, এটা হচ্ছে অনাবৃত। 5 এখানে আবৃত শুরু, 7 6 5 7 6, তাহলে এইটা হচ্ছে আমাদের আবৃত সংখ্যার যোগ। তাহলে আমি আবার একটু রিপিটেশন করি। আবৃত সংখ্যার যোগ করতে হলে আমার প্রথমত অসদৃশ যদি হয়ে থাকে সংখ্যাগুলো, তাহলে সেগুলোকে আগে সদৃশ বানাবো। সদৃশ বানানোর পরে প্রত্যেকটার ক্ষেত্রে দুটা করে সংখ্যা এক্সপ্যান্ড করব, সেটা আলাদা করে রাখবো। এক্সপ্যান্ড করার পরে আমরা ম্যানুয়াল যে যোগ আমরা করি সেই যোগটা করার পরে এক্সপ্যান্ড অংশটা বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো সেটাই আবৃত সংখ্যার যোগ ফল। এবং সেখানে অনাবৃত সংখ্যা এবং আবৃত সংখ্যা যেভাবে আমরা পাবো সবার ক্ষেত্রে সেম, সেভাবে আমরা অনাবৃত যেরকম এখানে 2টা আর আবৃত হচ্ছে 6টা বসাবো। তাহলে এভাবেই আমরা কিন্তু আসলে সুন্দরভাবে সহজ নিয়মের মাধ্যমে আমরা যোগ করতে পারবো। অর্থাৎ দুটো নিয়ম ভালোভাবে মনে থাকলেই যে কোনো আবৃত সংখ্যার যোগ করা সম্ভব। এবারে আমরা আবৃত দশমিক সংখ্যার বিয়োগ দেখব। বিয়োগ এবং যোগ দুটো কিন্তু একই নিয়ম। আমরা ম্যানুয়ালি যে নিয়মগুলো ফলো করি, অর্থাৎ একটু আগে যে দুটো নিয়ম ফলো করলাম সেই দুটো নিয়ম করার পরে ম্যানুয়ালি যেভাবে বিয়োগ করি সেভাবেই করব। আমরা বিয়োগটা আরেকবার করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। দেখেন এখানে এখানে আবৃত সংখ্যা 2টা, একটা অনাবৃত সংখ্যা 1টা, আর এখানে আবৃত সংখ্যা 2টা আর অনাবৃত সংখ্যা 2টা আর আবৃত সংখ্যা হচ্ছে 3টা। তার মানে এটাও হচ্ছে অসদৃশ, তাহলে এটাকে আমরা সদৃশ করব। তাহলে সদৃশের ক্ষেত্রে অনাবৃত সংখ্যা কত হবে? অনাবৃত আছে সর্বোচ্চ কয়টা? 1 এবং 2, তাহলে সর্বোচ্চ 2টা আছে। আর আবৃত হবে কয়টা? আবৃত হচ্ছে 2 আর 3, আর 2 3 এর লসাগু হচ্ছে 6। এখানেও 8টা সংখ্যা হবে, 8টা সংখ্যা হবে। আমরা এক্সপ্যান্ড করে নিব প্রথমে 8.243, রিপিটেশন হচ্ছে 43, তাহলে 4 3 4 3, তাহলে 3 3 6 7, আবার এখানে 4 আসবে, তাহলে এখানে একটা এইখানে একটা, আবার 5.24673 তাহলে প্রথমে একটা শেষে একটা, শেষ। আমরা এখানে অনাবৃত সংখ্যা আর আবৃত সংখ্যা সমান করে ফেললাম। এবার বলেছে কি এক্সট্রা আমরা 2টা করে ডিজিট নিব, এক্সট্রা 2টা করে ডিজিট নিব। শুরু হয়েছিল কি 434343 তাহলে 3 আর 4, আর এটা শুরু হয়েছিল 673 তাহলে 6 এবং 7। তো এবার আমরা ম্যানুয়ালি কি করব? বিয়োগ করব, ম্যানুয়ালি বিয়োগ করব। তাহলে এখানে 4 এখানে 7, তাহলে এখানে একটা 10 ধার নিলে 14, 14 থেকে 7 বাদ দিলে 7, এখানে একটা 1 আসবে, তাহলে 6 1 7, 7 থেকে 13 বাদ দিলে 6 7 13, এখানে আসবে 4 4 1 0, 7 থেকে 13 বাদ দিলে 6 7 6 13, এখানে 7 7 থেকে 14 বাদ দিলে 7, এখানে 4 4 থেকে 13 বাদ দিলে 9, 8 থেকে 14 বাদ দিলে 6, এখানে এসে 7 হবে, 7 থেকে 6 বাদ দিলে 13,
5, 5 থেকে এখানে 9, 3, 3 থেকে 9, 0.6 হলে 2, অর্থাৎ 2.99669760, আর এই এক্সট্রা অংশটা আমার দরকার নেই। তাহলে অনাবৃত সংখ্যা হচ্ছে 2টা, 99 হচ্ছে অনাবৃত সংখ্যা, আর আবৃত সংখ্যা হচ্ছে 6টা। অর্থাৎ আমি যদি এটার বিয়োগফল লিখি তাহলে 2.99669760 প্রথমে, এবং 6 নম্বরে এখানে প্রথম যে 6টা এটা হচ্ছে আবৃত অংশ, এখানে একটা দশমিক পৌনঃপুনিক চিহ্ন, এখানে পৌনঃপুনিক চিহ্ন, অর্থাৎ অনাবৃত 2টা, আবৃত হচ্ছে 6টা। তাহলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে নিয়মগুলো সবই একই। তাহলে এখন যদি আমি আপনাদের বলি যে কোনো সংখ্যা, এটা যত বড়ই সংখ্যা হোক, আমরা যেহেতু যদি সদৃশ করা বুঝে ফেলি, বাকি কোনো যোগ বিয়োগ আটকাবে না, কারণ এই যোগ বিয়োগগুলো ক্লাস 2-3 কাজ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে যোগ এবং বিয়োগ দুইটা রুলসের মাধ্যমেই করে। একটা হচ্ছে অসদৃশকে সদৃশ করতে হবে, আরেকটা হচ্ছে সদৃশ করার পরে এক্সট্রা করে দুটো ডিজিট নিব। এগুলো আমার ফলাফলে প্রভাবিত করবে না, কিন্তু যোগফলকে সাহায্য করবে। তাহলে এভাবে আমরা যোগ এবং বিয়োগ। এবারে আমরা একটা সংখ্যার সাহায্যে আবৃত সংখ্যার গুণ এবং ভাগ দেখব, অর্থাৎ একটা উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে গুণ এবং ভাগ করি। দেখেন, আবৃত সংখ্যার যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখলাম যে সদৃশ অসদৃশের যে বিষয়টা, সেটা এখানে একটা কাজে দেয় যে অসদৃশকে সদৃশ করতে হবে। কিন্তু গুণ এবং ভাগের ক্ষেত্রে অসদৃশ সদৃশের বিষয়গুলো আমাদের আর কাজে লাগবে না। অর্থাৎ আমি কি করব, যে এই আবৃত সংখ্যাকে আমরা সাধারণ যে ভগ্নাংশ সেইটাই প্রকাশ করব, এইটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পরে গুণ করে যে মানটা পাবো সেটাই আসলে অ্যাকচুয়াল আমাদের মান। এখন এটাকে আমরা দেখেছিলাম যে প্রথম ক্লাসে দেখেছিলাম এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যে উপরে টোটাল সংখ্যাটা হবে, অর্থাৎ 28 দশমিক সহ যে টোটাল সংখ্যা আছে এটা বসালাম। এখান থেকে এই আবৃত ছাড়া বাকি যে সংখ্যাটা আছে 02, এটা আমরা মাইনাস করে ফেললাম। নিচে কি হবে, দশমিকের পরে আবৃত সংখ্যার জন্য, অর্থাৎ যতটা আবৃত সংখ্যা থাকবে ততটা 9 বসাবো, যেহেতু একটা আছে আমি একটা 9 বসালাম। আর অনাবৃত সংখ্যা যত থাকবে তার জন্য 0 বসাবো। এখানে দশমিকের এই পাশটা কোনো কাজে দিবে না, অর্থাৎ নিচে সবসময় দশমিকের পরে আবৃত সংখ্যার জন্য 9 আর অনাবৃত সংখ্যার জন্য 0। যেহেতু গুণ বলেছে, আমি মাঝখানে কি করব, গুণ চিহ্ন দেব। এবার এইটাকে সাধারণ প্রকাশ করব, তাহলে 4218 4218 থেকে আমরা 42 বাদ দিয়ে দিব। 4218 থেকে আমরা 42 বাদ দিব। এবার নিচে কি দিব, দশমিকের পরে আবৃত সংখ্যা আছে 2টা আর অনাবৃত সংখ্যা নাই, তার মানে 0 এখানে দেওয়ার প্রয়োজন নাই। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, 26/90 গুণিত 2 থেকে হলে 6 আর 7 4 11 7 41 ডিভাইডেড বাই 99। তাহলে এখন ক্যালকুলেটর, যেহেতু মানগুলো আমার বড়, আমাদের বিভিন্ন পরীক্ষায় যেখানে ক্যালকুলেটর ইউজ থাকবে না সেগুলো এত বড় মান দিবে না। আর যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছেন, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায়, তাহলে ক্যালকুলেটরে একে আমরা গুণ করে এখানে একটা মান পাবো আর এখানে একটা মান পাবো, এখন এটাকে ভাগ করে এরকম একটা মান পাবো। এখানে আমাদের একটা মনে রাখার বিষয় যে এটা এমসিকিউ কাজে লাগতে পারে, যে আবৃত সংখ্যার, আবৃত দশমিক সংখ্যার গুণ অথবা ভাগ, গুণ অথবা ভাগ মানে গুণ করলে অথবা ভাগ করলে সেই সংখ্যাটা আবৃত হতে পারে আবার অনাবৃত হইতে পারে। তার মানে কোনো ফিক্সড না যে আবৃতই হবে বা অনাবৃতই হবে। তার মানে গুণ বা ভাগ করলে আমি যে কোনো সংখ্যাই পেতে পারি, আবৃতও পেতে পারি অথবা অনাবৃতও পেতে পারি, এই কথাটা মনে রাখবেন। তার মানে আমরা ক্যালকুলেটর আমরা ইউজ করলে যে মানটা পাবো আমরা বসাই দেবো, দেখবো যে আসলে আবৃত পাওয়া যাচ্ছে না অনাবৃত পাওয়া যাচ্ছে। এখন আমি উদাহরণটা চেঞ্জ না করে আমি একেই বলছি গুণ না করে, আমি এটাকে বলছি ভাগ করো, অর্থাৎ ভাগ করো। গুণ না করে আমরা ভাগ করব, একই নিয়ম, জাস্ট সেম টু সেম। অর্থাৎ এই সংখ্যা আমরা বের করলাম, এখন এই গুণের জায়গায় কি করব, ভাগ চিহ্ন দেব। গুণের জায়গায় আমরা ভাগ চিহ্ন দেব। এখন এই জায়গায় গুণ আছে, এইখানে আমরা ভাগ চিহ্ন দেব, এই জায়গায় ভাগ চিহ্ন দেব। এখন পরবর্তী কাজ কি, আমরা জানি 26/90 গুণিত ভাগকে আমরা যখন গুণ করব এই নিচটা উপরে চলে যায়, তার মানে 99 ডিভাইডেড বাই 4176, অর্থাৎ এইটাকে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই হবে আমাদের আনসার। যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ আছে, তা আমরা 26x99 এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই 26x99 গুণ করব ডিভাইডেড বাই 90 গুণিত 4176
দিয়ে ভাগ করার পর একটা মান পাবো, সেই মানটা যদি বারবার রিপিটেশন হয় তাহলে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে প্রকাশ করব, আর যদি বারবার রিপিটেশন না হয় যেটা আছে আমরা কিছু দিয়ে ডট ডট আকারে লিখে ফেলবো। তার মানে সহজ কথা হচ্ছে আবৃত সংখ্যার গুণ এবং ভাগ আমরা শুধুমাত্র সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পরে নর্মাল ওয়েতে যেভাবে আমরা করি সেটা করলেই আমাদের হয়ে যাবে। নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের বিভিন্ন মান নির্ণয় করার ক্ষেত্রে বা দশমিকের পরে নির্দিষ্ট ফিক্সড করে দিলে আমাদের সবচেয়ে কাজে লাগে। এখন দেখেন যে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান আর আসন্ন মানটা কি, অর্থাৎ দশমিকের পরে আপনাকে যখন বাধা ধরা নিয়ম বলে দিল যে 3 দশমিক পর্যন্ত নাও বা 4 দশমিক পর্যন্ত নাও, তখন এই দুটো বিষয় চলে আসে। যেমন ধরেন একটা সংখ্যা বললাম 4.283256 ডট ডট ডট। এখন নির্দিষ্ট স্থান পর্যন্ত মান আর আসন্ন মান আমরা দুইটা ভাগে ভাগ করলাম, বলা হলো 2 ডিজিট পর্যন্ত নাও, তাহলে 4.28, 3 দশমিক পর্যন্ত হলে 4.283, 4 দশমিক হলে 4.2832, 5 দশমিক হলে 4.28325। এটা হচ্ছে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান। সহজ কথা, দশমিক বিন্দুর পরে যত সংখ্যা পর্যন্ত নিতে বলবে তত সংখ্যা পর্যন্ত মান বসাই দিব, তাহলেই আমাদের এই নির্দিষ্ট দশমিক পর্যন্ত মানটা পেয়ে যাব। এর কোনো ঝামেলা নেই। 3 দশমিক বললে 3 দশমিক পর্যন্ত যা মান আসে তাই, আমাদের পরের রাউন্ডটা কি এগুলো কোনো মুখ্য বিষয় নয়। সহজ কথা, 2 দশমিক নিচে 28 বসাইছি, 3 দশমিক নিচে 283, পরের দশমিক 4 নিচে 5.5 নিচে, সহজ সরাসরি আমরা মান বসাই দিয়েছি। কিন্তু ঝামেলাটা হয় আসন্ন মানের ক্ষেত্রে। আসন্ন মানের ক্ষেত্রে যত দশমিক পর্যন্ত বলবে তার পরের সংখ্যাটা কনসিডারেশন হয়। তার মানে 3 দশমিক সংখ্যা বললে 3 নাম্বার সংখ্যাটা কি হবে সেটা ডিপেন্ড করবে 4 নাম্বার সংখ্যার উপর। যদি 5 দশমিক সংখ্যা পর্যন্ত নিতে বলে তাহলে 5 নাম্বার সংখ্যাটা কি হবে তার পরের সংখ্যা মানে 6 নাম্বার সংখ্যার উপর ডিপেন্ডেবল। কি ডিপেন্ডেবল? যদি পরের সংখ্যাটা যত দশমিক বলবে তার পরের সংখ্যাটা যদি 0 থেকে 4 হয় তাহলে সে সংখ্যার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ওই লাস্ট যে সংখ্যাটা আছে তার কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি 5 থেকে 9 হয়, 5 থেকে 9 হয় তাহলে তার লাস্ট ডিজিটটা +1 হবে। তার লাস্ট ডিজিটটা কি হবে? প্লাস থেকে 1 হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আমরা এই উদাহরণেই দেখি যে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, এখানে যদি আমরা আসন্ন মানটা নেই তাহলে আসন্ন মান 2 দশমিক, তাহলে এই 2 দশমিকটা ডিপেন্ড করবে এর উপর, 3 নাম্বারের উপর। তাহলে 3 নাম্বার কি আছে? 0 থেকে 4 এর মধ্যে আছে, তার মানে 4.28, এখানে কোনো চেঞ্জ হবে না। 3 দশমিকের ক্ষেত্রে 4.28, এবার 3 নাম্বার অঙ্কটা এর উপর ডিপেন্ড, এটাও কিন্তু 4 এর মধ্যে, তাহলে 283, এটাও কোনো চেঞ্জ হবে না। আবার 4 দশমিক পর্যন্ত নিতে বলে 2832, এই 2টা ডিপেন্ড করবে এইটার উপর, তাহলে আমরা কি করব? 4.283, তাহলে এই 4 নম্বর ডিজিটের পরের ডিজিটটা 5, তার মানে 5 থেকে 9 এর মধ্যে, তাহলে এই ডিজিটের সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে 1 যোগ মানে 3। আবার 5 দশমিক সংখ্যা পর্যন্ত নিতে হলে 4.2832, এই 5 সংখ্যাটা পরের ডিজিটের উপর ডিপেন্ড করবে, তার মানে যেহেতু 6 আছে তাহলে এর সাথেও 1 যোগ হবে, তাহলে 6। সহজ কথা, আসন্ন মান নির্ণয় করতে গেলে আমার যে ডিজিট পর্যন্ত বলবে তার পরের ডিজিটের উপর ডিপেন্ড করবে। পরের ডিজিটটা যদি 0 থেকে 4 এর হয় তাহলে সেই ডিজিটটা কোনো পরিবর্তন হবে না, যদি 5 থেকে 9 এর মধ্যে হয় তাহলে তার সাথে আমরা 1 যোগ করে দিই। বাস্তব সংখ্যার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে ভাগফলের মাধ্যমে কিভাবে বর্গমূলের মান নির্ণয় করা যায়। এটা বিভিন্ন পরীক্ষায় কাজে লাগে, যেমন যেখানে ক্যালকুলেটর ইউজ নাই সেখানে ভাগফলের পরে আমরা ভাগফলের সাহায্যে বড় বড় যেগুলোর বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করি সেইটা দেখি। এখন বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের একটা বিষয় দেখতে হবে যে কয়েকটা কন্ডিশন মেনে চলতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে যে সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমরা ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা সিলেক্ট করব। যেমন এখানে 13 আছে, যেহেতু সংখ্যাটা ছোট আমরা আরেকটা বড় সংখ্যা নিতে পারি 843256, তাহলে এরকম সংখ্যা আছে, তাহলে এরকম যদি বড় সংখ্যা হয় তাহলে আমরা জোড়া জোড়া আকারে সিলেক্ট করব, ডান দিকে জোড়া জোড়া আকারে সিলেক্ট করব। তাহলে এই জোড়া জোড়া আকারে সিলেক্ট করলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে যেহেতু দুটো সংখ্যা জোড়া আছেই তাহলে এটা আর সিলেক্ট করার দরকার নেই, তাহলে জোড়া জোড়া আকারে সিলেক্ট করলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই বামের যে জোড়াটা আছে এই বামের জোড়াটার
সমান অথবা কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা সেটা বের করতে হবে। তাহলে 84-র কাছাকাছি বা সমান পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81। তাহলে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। 13-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। এটা হচ্ছে মূল কাজ। এবার 3 নম্বরে কি করব, যেটার পূর্ণ সংখ্যা নির্ণয় করব তার বর্গমূলটা বের করব, এ 9, আর এর বর্গমূল হচ্ছে কত, 3। তাহলে এই বর্গমূলটা হবে ভাগফলে, অর্থাৎ ভাগ করার পরে যেটা পাবো বর্গমূল এই 9 দ্বারা আমরা করব। প্রথম যে বর্গমূলটা পাবো ওইটাকে ওইটা দ্বারা গুণ করলে আমরা ভাগশেষে লিখব, ওইটাকে ওইটা দ্বারা গুণ করলে আমরা কি করব, ভাগশেষে লিখব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা এভাবে সিলেক্ট করা, সিলেক্ট করার পরে কাছাকাছি পূর্ণ সংখ্যা নির্ণয় করা, তার বর্গমূল বের করা। এখন বাকিটুকু আমি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে 13-র বর্গমূল বের করতে বলেছে, তাহলে 13, তাহলে 13-র বর্গমূল কাছাকাছি বর্গমূল সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তার বর্গমূল হচ্ছে 3। তাহলে আমরা 3 পেলাম। তাহলে ভাগফলে কি হবে, 3 বসবে, ভাগফলে কি বসবে, 3 বসবে। এখন 3-কে 3 দ্বারা গুণ করব, যদি 9 পাই 9-কে 9 দ্বারা গুণ করব, তাহলে 3-কে 3 দ্বারা গুণ করে এর নিচে বসাবো, তার মানে 9। 3-কে 3 দ্বারা গুণ করে এ বসাবো, যদি 9 পাওয়া যেত 9-কে 9 দ্বারা গুণ করে ওই 84 নিচে বসাইতে হতো, তাহলে 9। তাহলে এখানে আমরা 4 পেলাম। এখন এর যে সংখ্যাটা আছে এর ডাবল সংখ্যা এখানে বসবে, তার মানে 3 দুগুণে 6 বসবে। 6 বসার পরে এ সংখ্যা এখানে যত দিব তত দ্বারাই তাকে গুণ করতে হবে, তার মানে 1 দিলে 61 পাবো, 61কে 1 দ্বারা গুণ করব, 2 দিলে 62 পাবো, 62কে 2 দ্বারা গুণ করব। তার আগে যেহেতু 4 সংখ্যা শূন্য, তাহলে জোড়া ডাবল শূন্য বসবে, আর ডাবল শূন্যর জন্য একটা পয়েন্ট বসবে। তাহলে আমরা 1 2 3 4 5 এভাবে গুণ করব। তাহলে 5 দিলে আমরা হিসাব করব, তাহলে এখানে 6 যদি দেই তাহলে এখানে 6 হবে, তাহলে 6 6 36, আর 6 6 36, আর 39, তারপর 396 পেলাম। এখানে আবার 4 পেলাম, তাহলে 4-এর জন্য ডাবল শূন্য দিলাম। 36 দুগুণে 72 যদি বসাই, তাহলে 72-এর সাথে যদি 1ও হয় তাও 721 হচ্ছে। তাহলে এই সংখ্যাটার জন্য আমরা আরেকটা ডাবল জিরো নেব, তাহলে এখানে ডাবল জিরো নিলাম। ওকে, এবারে 360-এর ডাবল সংখ্যা হচ্ছে 720। 360-এর ডাবল সংখ্যা হচ্ছে 720। এখন 720-এর এখানে 1 যদি দেই 7000 হচ্ছে, আর এখানে সংখ্যা আছে 40,000। তাহলে 7000 যদি 2 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করি, তাহলে এইভাবে বাড়াইতে বাড়াইতে দেখবো 5 দ্বারা গুনলে 5 7 35,000 প্লাস সামথিং পাবো। কিন্তু 6 দ্বারা গুণ করলে 6 7 42,000, তার মানে বেশি হয়ে যাচ্ছে, তার অবশ্যই কি হবে, 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা 5 নেই তাহলে এখানেও 5 নেব, তাহলে 5 5 25, 5 0 0 2, 5 দুগুণে 10, 10-এ 0, 5 7 35, হাত থেকে 36, তাহলে পাবো 5, 3 হচ্ছে 7, এখানে 1 হলে 9, 7 হলে 3। যেহেতু আমার বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত, যদি আরো বলতো তাহলে এবার এই যে এর ডাবলটা এখানে বসাইতাম, বসানোর পরে এখানে আরেকটা ডাবল শূন্য নিয়ে এখানে আমাদের ক্যালকুলেশন হিসাবগুলো করে বসাইতে হতো। যেহেতু আমাদের 2 দশমিক বলেছে তাহলে আমার 3 দশমিক পর্যন্ত নিতে হবে, কারণ আসন্ন মান বলেছে। আসন্ন মান 2 দশমিক বললে অবশ্যই সেটা তৃতীয় যে সংখ্যা সেটার উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের যেহেতু এই 2 ডিজিট 2 শূন্য, তাহলে পরের উপর ডিপেন্ড করবে, এটা যেহেতু 5-এর মধ্যে পড়েছে তাহলে আমি তার সাথে একটা 1 যোগ করব, তার মানে 6.6, 3.61, এইটা হবে 13 এর বর্গমূল 2 দশমিক পর্যন্ত আসন্ন মান 3.61। তাহলে এইভাবে কিন্তু আমরা বড় বড় যে সংখ্যাটা আছে বর্গমূলগুলো আমরা সহজে নির্ণয় করতে পারবো। এবং আরও আমরা অনুশীলনীতে যখন যাব এই পয়েন্টের কিভাবে করে, দশমিকের কিভাবে করে, আরও যখন অঙ্কগুলো করাবো তখন আমরা আরও সহজে বুঝতে পারবো। তাহলে এই ছিল আমাদের বাস্তব সংখ্যার পুরো বেসিক ক্লাস, অর্থাৎ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3-র মাধ্যমে আমি পুরো ধারণাটা দিতে পেরেছি। এখন এই কেউ যদি এই 3টি ক্লাস ভালোভাবে করতে পারে তাহলে আশা করা যায় আমরা যখন অনুশীলন প্র্যাকটিস করাবো, অনুশীলনীতে আমরা খুব সহজেই এই নিয়মগুলো অ্যাপ্লাই করেই সব আমরা যে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সহজেই করতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য যেহেতু একটা সৃজনশীলের বিষয়ে একটা প্রশ্ন আসে, কারণ সাধারণত নবম দশম শ্রেণীর এই যে বেসিক ক্লাসগুলো এবং বইয়ের অঙ্কগুলো করলেই মোটামুটি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যায়। কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুধু বইয়ের অঙ্ক করলে হবে না, এর জন্য আমাদের একটা সৃজনশীল বা এমসিকিউ এগুলো সলভ করতে হবে। সৃজনশীল এবং এমসিকিউ দুটো যখন সলভ করব তখন আমাদের আরও পরীক্ষার কমন উপযোগী সেগুলো পাওয়া যাবে। তাই আমি একটা নতুন পদ্ধতি বেছে নিয়েছি, সেটা হচ্ছে
প্লেলিস্টে নবম দশম শ্রেণীর প্লেলিস্টে সাধারণ যে গণিতগুলো থাকবে একদম সিকোয়েন্সিয়ালি থাকবে, এবং সিকিউ এর জন্য আমরা আরেকটা আলাদা প্লেলিস্ট তৈরি করব। যখন যে অধ্যায়গুলো বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে বাস্তব সংখ্যার যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেগুলো আমি সিকিউ এর জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সৃজনশীল প্রশ্নের সমাধান নামে একটা প্লে লিস্ট বানাবো। সেই প্লে লিস্টে আমরা সৃজনশীল প্রশ্নগুলো এবং পাশাপাশি এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তাহলে অঙ্কগুলোর সাথে সাংঘর্ষিক লাগবে না। আর যারা বিসিএস ম্যাথের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সাধারণত লিখিত পরীক্ষার জন্য সৃজনশীল থেকেই বেশি কোশ্চেন আসে। দেখবেন হুবহু ডিরেক্ট থেকে কোশ্চেন না দিলেও কিছু কিছু কোশ্চেন আছে, দেখা গেল বিগত বোর্ড প্রশ্নতে বিভিন্ন সৃজনশীল কোশ্চেন যেগুলো হয়েছে ওখান থেকে আসে। তাই আমরা মূলত চেষ্টা করব যে ম্যাথের যত সাপ্লিমেন্ট দেওয়ার সবগুলো সাপ্লিমেন্টই আমি প্রোভাইড করার চেষ্টা করব। নবম দশম যেহেতু এটা একটা বেস প্রিপারেশনের, তাই এইটা আমরা এমনভাবে পড়ব যাতে যে কোনো পরীক্ষার জন্য আমাদের সহজ হয়। পাশাপাশি যারা এসএসসি পরীক্ষার্থী বন্ধু আছে তাদেরও একটা গাইডে তো অঙ্ক থাকেই, কিন্তু আমি যখন এইভাবে বুঝায়ে প্রত্যেকটা অঙ্ক সমাধান করব তাদের জন্য খুব সহজ হবে, এবং অনেকেই কোনো কোর্স ছাড়াই তারা পূর্ণ প্রিপারেশনটা এই প্লেলিস্ট এর মাধ্যমে একদম সিকোয়েন্সিয়ালি যেহেতু দেওয়া থাকবে তাদের জন্য উপকার হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসগুলোতে বাস্তব সংখ্যার অনুশীলন পর্বে ঢুকে যাব এবং অনুশীলনী চমৎকারভাবে আমরা শেষ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।